আলাইকুম, শুভ সকাল। আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। দেখো, প্রতিদিনের এসব কাহিনী কিন্তু আমার ভালো লাগে না। খবর তুমি আমাকে অফিসে ফোন করবে না। নিজের উপর বিশ্বাস রেখে পথ চলা শুরু করুন। সব সময় নিজের উপর কনফিডেন্স রাখুন, রাস্তা সহজ হয়ে যাবে। আমি সাহেব, কি সমস্যা আপনার? অফিসে আসা মাত্র কানের মধ্যে হেডফোন দিয়ে এফএম শুনতে থাকেন আর কি মিষ্টি কণ্ঠের কথা শুনে শুনে নোট ডাউন করেন। এই জন্য আপনাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়। আপনি তো একটা ফাইল ঠিক মতো ডেলিভার করতে পারেন না। প্রত্যেকটা কলিগ আপনার সম্পর্কে অভিযোগ করে। স্যার কি আগে থেকে এরকম বদ মেজাজি নাকি আস্তে আস্তে হয়েছে? এই আপনি শান্ত করলে আপনি আমার মুখে তর্ক করেন। কেসে আসেন স্যার আপনি এটা নিয়ে এসেছেন। এটা কি? স্যার আমার রেজিগনেশন লেটার। এখানে সেলফ রেসপেক্ট নাই, সেখানে আমি থাকবো। আপনার পার্সোনাল লাইফে ঝামেলার কারণে আপনি প্রতিদিন অফিসে এসে কলিগদের সাথে যে আচরণ করেন এটা কিন্তু ঠিক না স্যার। পার্সোনাল লাইফের প্রবলেম পার্সোনাল ভাবে সলভ করে ফেলুন, আর নাহলে জীবনে কোনোদিন শান্তি আসবে না। কালকে ঠিক একই সময়ে আপনাদের সাথে সকাল 10টায় কথা হবে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যাটেনশন প্লিজ, আমাদের রেডিও লাস্ট 2 উইক থেকে নাম্বার 1 এ আছে। আর আমাদেরকে এই কৃতিত্ব দেওয়ার পিছে যার অবদান সবচেয়ে বেশি, যে অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এত সফলতা দিয়েছে, তাকে তো আমাদের উইশ করা উচিত, রাইট? শি ইজ মিস তামান্না। থ্যাংক ইউ এভরিওয়ান। কি তোমার এই একটা সমস্যা? কিছু বললে এরকম চুপচাপ বসে থাকো, কোনো কথা নাই। কি বলবো? আমার কিছু বলার নাই। আমারও কিছু বলার নাই, থাকো তুমি তোমার মতো। তুমি কি বলতে চাচ্ছ? গত 1 মাস ধরে কি হচ্ছে? তোমাকে ফোন দিলে ফোন ধরো না, দেখা করার কথা বলে কোনো খোঁজ খবরই নাই। এরকম ভাবে আমাকে ঝুলাই রাখার মানে কি? তুমি যে আমাকে প্রমিস করেছিলে, সেই প্রমিসের কি হবে? কিসের প্রমিস? আমাদের একসাথে ট্যুরে যাওয়ার কথা ছিল। বের হও, আমরা এক্ষুনি ট্যুরে যাব। এখন যাবো মানে? কোথাও যেতে গেলে তো একটা প্ল্যান করা লাগে নাকি? তোমার কিছু করতে হবে না, যা করে আমি করছি। তুই কতবার কল দিছি, কল ধরিস না কেন? কি হয়েছে বল? রফসান ব্রেকআপ করতে যাচ্ছে তো পর। আমি লাস্ট বারের মতো একবার চেষ্টা করতে চাই। ওর আর আমার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, আমার মনে হয় আমরা একসাথে সময় কাটালে ঠিক হয়েও যেতে পারে। তাই আমি ঠিক করেছি আমরা একসাথে ট্যুরে যাব। আর যদি না হয় তাহলে তো রাফসানই ব্রেকআপ করে দেবে। মানে তুই আর রাফসান তোদের মধ্যে গ্যাপ ঠিক করার জন্য তোরা ট্যুরে যাবে? মানে ব্রেকআপ ট্যুর? উইয়ার। তাহলে যা দোস্ত, আমি একা কিভাবে যাব? তুইও আমার সাথে যাবি? না, আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? আর তুই আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই কর। তোর আবার কি হইছে? সারা বছর কষ্ট করি আমি, অন্যান্য আজেরা যে প্রোগ্রাম করে ওইটাও আমি ডিজাইন করে দিয়েছি। অথচ আমার বস আমাকে আর্জ অফ দ্য ইয়ার না বানায়, কি ওই তামান্না খেতে বাচ্চাটাকে আর্জ অফ দ্য ইয়ার বানাইছে। তো আমার আগে দূরে যাওয়া উচিত। আগামী 10 দিন তো রেডিওতে যাবি না। যখন লালবাগতে চলে যাবে তখন দেখি ঠিকই তোর পিছন পিছন ঘুরতেছে। তুই যাবি না? না বলছি না আমি যাবো না। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি একাই যাবো। সারা বছর কষ্ট করি আমি, তামান্না খেতে বাচ্চাটাকে আর্জ অফ দ্য ইয়ার বানাইছে। এবার থেকে অফিসেই যাবো না, ট্যুরে যাবো। ঠিকই বলছে। হ্যালো। হ্যালো ভাই, আমি পায়েল। সে ট্যুরে যাওয়ার জন্য টিকিট বুক দিয়েছিলাম যে। জি আচ্ছা বলেন। ভাই একটা ঝামেলা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু আপনাকে আগেই বলছি, একবার বুকিং কনফার্ম করে ফেললে ট্যুর ক্যান্সেল করা যাবে না, টাকা ফেরত নেওয়া যাবে না। না না ভাইয়া, টাকাই তো লাগবে না, আমার আরেকটা টিকিট লাগবে। আসলে খুব লাস্ট মোমেন্টে ট্যুরটা প্ল্যান করছি তো, আমার স্যার দেখে আমাকে অনেকেই নক দিচ্ছে। আমি মাত্র 6টা টিকিট ম্যানেজ করতে পারছি। এই সেই 6 জন হচ্ছেন আপনারা যারা যাচ্ছেন। এর বেশি আমার পক্ষে এখন করা সম্ভব না কোনোভাবে। ভাই একটু দেখেন না, আমার ফ্রেন্ডের মনটা না খুব খারাপ, ও আমাদের সাথে যেতে চাচ্ছে, একটু ম্যানেজ করেন। তাহলে দেখেন অন্য কোথাও সম্ভব হয় কিনা। আমার পক্ষে সম্ভব না। আর প্লিজ আপনার কালকে দেরি করবেন না, 10টায় ট্রেন ছাড়বে, টাইমে চলে আসবে। ওকে। তারপর কোথাও যাচ্ছ নাকি? কক্সবাজার যাচ্ছি। কি অফিসের কাজে? কি হলো? কি জিজ্ঞেস করলাম, কথা বলো না কেন? আমি জবটা ছেড়ে দিচ্ছি। জব ছেড়ে দিছি মানে কি? জব ছেড়ে দিছি, এখন কি করবা তুমি? আমার তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বের করো। ছোটবেলা থেকে তুমি যা চাইছো আমি তাই করছি। তুমি যে সাবজেক্টে পড়তে বসো আমি সেই সাবজেক্টে পড়ছি, যে অফিসে কাজ করতে বসো সেই অফিসে কাজ করছি। এবার একটু ছাড়ো আমাকে, আমি তো আমার মতো করে করি। আমি আমার নিজের কাজ করতে চাই, হোক সেটা ছোট। আমি ট্রাভেল এজেন্সি দেবো, পৃথিবীটা ঘুরতে চাই, সবাইকে ঘুরাইতে চাই। আমার কথা মতো চলছো বলে তুমি আজকে এই পর্যন্ত আসতে পারছো। নিজের যোগ্যতাতে একটা জবও জোগাড় করতে পারো নাই। আসছে ট্রাভেল এজেন্সি খুলবে, কাল থেকে আবার অফিস করবে। অফিসে যা বলার আমি বলে দিচ্ছি। আমার ব্যাগ গুছাচ্ছ কেন তুমি? তোমাকে বললাম না যে কালকে সকাল থেকে অফিস করবা? সবকিছু তুমি চাপাই দিতে চাও দেখে আম্মা ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে। কই, আমরা তো এসে গেছি। এই যে আমি এখানে হ্যাঁ, আমি নিচ্ছি। আপনারা একটু এখানে বসেন। নাস্তা করেছে সকালে? আমরা ওই 6 জন তো, আর ও 3 জন আছে। আমি পায়েল। হ্যালো। হ্যালো ফ্যামিলি রাফসান। আচ্ছা সানি, আমরা সবাই চলে আসছি। তাহলে আমরা চলুন ট্রেনের দিকে আগে। তুই এখানে? তোর আমি বলছি টিকিট অ্যারেঞ্জ করতে পারি না, তোকে তো বললাম আমি তোর সাথে যাবো। ভাইয়া, ওই যে আপনাকে টিকিট অ্যারেঞ্জ করার কথা বলেছিলাম, ওর জন্যই। টিকিট অ্যারেঞ্জ হয়নি তাকে বলেননি আপনি? আমি বলেছি, ও তাও চলে আসছে। এই টিকিট অ্যারেঞ্জ হয়নি বলতে তারপর আপনি চলে আসেন কেন? এখানে আপনার ফ্রেন্ড যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, এর মধ্যে কার ম্যাট হতে হবে আপনার? মাথা সমস্যা আছে আপনার? এই, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন?
একদম ঠিক করছেন। আমি খারাপ মানুষ, আমার সাথে খারাপ লোক, আর আপনার সাথে যাওয়ার দোকানে যান, বাসা যান, ফেরত যান। আপনি খারাপ ব্যবহার করছেন সেটা আপনার প্রবলেম, আমার তো কোনো প্রবলেম না। আমি তো আমার বান্ধবীর সাথে ট্যুরে যাবো। ঠিক আছে রাগারাগি করো না, যেতে চাচ্ছে নিয়ে যাও না, মানে ব্যবস্থা তো একটা হয়েই যাবে, ছোট মানুষ মন খারাপ করতে পারে। ঠিক আছে চলো। আমি জানি না, ঠিক আছে আপনার ট্রেনের দিকে উঠুন। আচ্ছা ব্রো, খেয়ে তো আসেন তাই না? ফাঁকে আছেন কেন? দেখলেই বুঝা যাইতেছে, সবাই বুঝছে কেন। দেখেন এখানে মুরব্বী মানুষ আছে, কিছু থাকে সাথে ফালাই দেন, সামনে যে চেকিং হতে পারে। এমনি একটা ঝামেলা দিচ্ছে, নতুন ঝামেলা দেন না, প্লিজ ফালাই দেন, রাইট? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। কিছু লাগলে আমাকে বলবেন, আমি আসি। আচ্ছা দেখেন, পুরো ট্রেনে একটা সিটও ফাঁকা নাই। আমি টিটির সঙ্গে কথা বললাম, প্রত্যেকটা যাত্রী ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার নামবে, মানে সিট ফাঁকা হবে না। তো আমি যেটা করতে পারছি, একটা টিকিট ম্যানেজ করতে পারছি ওনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি কোনো প্যারা নিয়েন না, আমি আরো এই সিটে বসে ম্যানেজ করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা বসে নিন। অনেকটা রাস্তা যেতে হবে, আমি কিন্তু আমার সিট কারোর জন্য ছাড়তে পারবো না। এক্সকিউজ মি, রেজিস্ট্রি দিকে আসেন। এখানে আমি সারা রাত ঘুমাই, আর আমি যদি 2 ঘন্টা না ঘুমাইতে পারি, তাহলে আমি ওখানে গিয়ে আপনাদেরকে লোকেশনে কিভাবে নিয়ে যেতাম? প্লিজ ওনাকে একটু বলেন আমার সিটটা ছেড়ে উঠতে। আচ্ছা ভাই, আমি দেখছি। তো যে তুই করতেছিস এটা তো চোখে টিপটিপানি দেখেই বুঝে যাচ্ছে। উঠ। তো কোথায় যাচ্ছিস? তুই আমার সিটে বস। এই, এই উঠেন। কি হয়েছে? ব্রাশ আর পেস্ট দেন। ব্রাশ আর পেস্ট দিব মানে? সকালবেলা আসার সময় আমি দাঁত ব্রাশ করে আসি নাই, এখন আমি দাঁত ব্রাশ করবো, আমাকে ব্রাশ আর পেস্ট দেন। তা আমি কোথেকে দিব? আপনি না ট্যুর গাইড, আপনি দেবেন না তো কে দিবে? তাহলে আমি ব্রাশ পেস্ট কোথা থেকে ম্যানেজ করবো? কোথা থেকে ম্যানেজ করবেন মানে? আপনি একটা টিকিট অ্যারেঞ্জ করতে পারেন না? আবার বলেন আমি ট্যুর গাইড। আবার বলে ট্যুর গাইড? আমি কোথা থেকে ট্যুর গাইড হলাম? আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন ঠিক আছে? আর আমি সকালে দাঁত ব্রাশ করে আসি নাই, তোমার কাছে ব্রাশ আর পেস্ট উনি তো অ্যারেঞ্জ করে দিতেই পারতেছে না। আচ্ছা তুই আমার সাথে আয়, আমি তোকে ব্রাশ আর পেস্ট দেব। পা ব্যথা করতেছে, বসবো আমি। দোস্ত আস্তে, ঘুমাচ্ছি। বলতে না পা ব্যথা করতেছে, বসবো আমি। কিছু হয়েছে? ভাই আমার পা ব্যথা করতেছে, আমি একটু বসবো। আমরা তাহলে এখানে থাকি। হ্যাঁ, আসলে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনারা তো সবার ন্যাশনাল আইডি কার্ড আমাকে টিকিট বুকিং এর জন্য দিয়েছিলেন। খুব সারপ্রাইজিংলি আজকে দুজনের বার্থডে একসাথে। আপনার বার্থডে? বার্থডেটার কারণ মিস্টার আর মিসেস হায়দারের। পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে। এরকম একটা সারপ্রাইজ আমাদের দিয়েছিল সেই আমার বড় ছেলের এসএসসি পরীক্ষার সময়। আচ্ছা এরপরে আর সারপ্রাইজ দিল না কেন? বাবা, এখানে আসার 1 মিনিট আগেও আমরা কল্পনাই করতে পারিনি যে তো আনন্দ ভরা একটা মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমার জন্য আমাদের দুজনের অনেক অনেক ভালোবাসা, আদর আদর আদর। ডিনার ঠিকঠাক ছিল? নিশ্চয়ই খুব ভালো ছিল, আর বিশেষ করে সামুদ্রিক মাছ তো অসাধারণ। আচ্ছা, আমি আমাদের ট্রিপ নিয়ে কিছু প্ল্যান করেছি। যেহেতু আমরা 2 দিনের ট্যুরে আসছি, আগামীকালকে আমি চাই আমরা সবাই একসঙ্গে ঘুরব। পরশুদিন আমরা যে যার মতো ঘুরলাম। ফাইন, কোনো অসুবিধা নেই। সামির ভাই, এই 2 দিন আমরা সব একসাথে ঘুরলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আপনাদের কোনো আপত্তি আছে? তাহলে এই কথাই থাকলো, সকাল সকাল উঠতে পারলে কোনো কিছু মিস হবে না। পায়েল, ঘুমাইছিস? ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করিস ঘুমাইছি কিনা? ঘুম আসতেছে না। শিয়ালটাকে তুইও ডাক, দেখি শর্ত তোর সাথে ঘুমাই। আরে এইটুকু জায়গা একসাথে দুজন কিভাবে ঘুমাবো? আচ্ছা তোর কাছে ওই ট্যুর গাইডের নাম্বার আছে, থাকলে আমাকে দে, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি নাম্বার। হাই, আমরা সবাই একসাথে আসছি, চিনতে পারছেন? আপনি যেটা খান ওইটা আমাকে একটু দেন, আমি একটু খাই, ঘুমাইতে পারতেছি না। সমস্যা নাই, আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনারা আমার মধ্যেই থাকবেন। নিজে খাইলে সমস্যা নাই, আমি একটু ঘুম ভাঙছে তোর? কি দারুণ জায়গাটা, রাতের বেলা তো বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আসছি। ম্যাচে মিস করতে না? অবশ্যই মিস করতাম। এই ট্যুর গাইড, এই কি ব্যাপার, তাকিয়ে আছেন কেন? আপনি কি বোঝেন কম নাকি আমার সাথে ইচ্ছা করে ইয়ার্কি করতে? আপনি আমার ভাইয়ের শালা না? আমি আপনার বিয়ে দিতে যাবো কেন? তাহলে আমি আপনার সাথে ইয়ার্কি করতে যাবো কেন? কি আপনি যাবেন নাকি আমি যাবো? আমিও কোথাও যাবো না, আপনিও কোথাও যাবেন না। কালকে সারা রাত আপনার ফোন বন্ধ ছিল কেন? আপনি জানেন আমি কালকে একটু ঘুমাইতে পারি নাই? আমি কি আপনার চোখের ঘুম কেড়ে নিয়ে গেছিলাম? কিন্তু আপনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছেন, এখানে কি ঘুমানো যায়? কালকে সারা রাত শিয়াল ডাকছে। তাই বাকি সবাই ঠিকই ঘুমাইছে, সমস্যা হচ্ছে আপনার মধ্যে। ঠিক আছে, সব সমস্যা আমার, আমি মানলাম, কিন্তু আমাদের সাথে দূরে তো আরো 2জন বুড়া মানুষ আসছে। রাতের বেলা যদি এদের মধ্যে কেউ একজন করে
গাইড, আপনার তো উচিত ছিল সারা রাত এদের পায়ের কাছে পড়ে থাকা। কেন থাকতে পারিনি জানেন? কারণ এখানে 6 জনের আসার কথা ছিল, 6টা টেন্ট আছে, 6 জন অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমার টেন্ট আমি আপনাকে দিয়ে চলে গেছিলাম, আর যে টেন্ট ভাড়া দিছে তার বাড়ির বারান্দায় আমি ঘুমাইছি। আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই, কারণ সারা রাত আমি মশা মারছি তাই। ব্রেকআপটা যে ওর জন্যই হচ্ছে এটা মানে ও বুঝতে পারছে। আমি সরি বলতে আসছি। বলো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো? বলো বলো বলো। তুমি আমার শার্টের উপরে বসে আছো, শার্টটা দাও। এই কি বলছিলি তখন? তোদের কথা রিলেশনে কি এখন কি হইছে? এখন আমি সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেছি। আমাদের কথা যেহেতু রিলেশনশিপে গেছিস, সিরিয়াস হওয়ার আগে আমাদেরকে জিজ্ঞেস করে নিতে। একদম ফালতু কথা বলবি না। আজকে বলে কেউ হয় নাকি? এখন তো রাফসান সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবে। ব্রেকআপ করলে তো তোদের কিছু হবে না। ওই কি সমস্যা তোমার? তোমার যদি কিছু বলার দরকার হয় ডিরেক্ট আমাকে বলো, বান্ধবীর সামনে কেন বলতেছো? আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তোমাকে আসতে বলিনি। যাও এখান থেকে। ফ্রেন্ডের সাথে কথা বলতেছো ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে তো কথা বলতেছো নাকি? তাই না, আমাকে বলো। তুমি এখানে যাও তো। ভাই ওর মাথায় মনে হয় একটু সমস্যা হয়েছে, দেখতে তো পাচ্ছেন গালাগালি শুরু করছে। আপনি আর কিছু শুনতে না চাইলে আপনি এখন এখান থেকে ভাগেন। প্লিজ দেখ। হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নেই। শুরু থেকে শুরু কর, ভালো লাগতেছে শুনতে। তোকে আর সব কথা বলবো না। কিসে ভালো হইছে। জার্নি শুরু করার আগে আমরা আগে কিছুক্ষণ মেডিটেশন করব, কারণ আমরা আমাদের জীবন আসলে এখন মোবাইলের মধ্যেই কাটাই। এত সুন্দর একটা ট্রিপে এসে, এত সুন্দর একটা এনভায়রনমেন্টে থেকেও যদি কেউ মোবাইলে থাকতে পারে, তাহলে আমার তার জন্য শুধু আফসোস নয়। আমার প্রিয় একজন মানুষের একটা কথা বলি আপনাদের, yesterday is history, tomorrow is a mystery, but today it is a gift, and that is why it is called present. আসলে আমরা আমাদের জীবনে অনেক স্ট্রেস নিয়ে বাঁচি, ভবিষ্যতে কি হবে, আগে কি হয়েছে, এই সব কিছু না আমাদেরকে একটা নেগেটিভ এনার্জি দিয়ে বশ করে রাখে। তাই আমি ভাবলাম যে আমাদের ট্রিপটা শুরু হওয়ার আগে আমরা সবাই মিলে যদি কিছুক্ষণ মেডিটেশন করি, তাহলে এই নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়ে পজিটিভ এনার্জি হয়ে যাবে, আর আমাদের ট্রিপটা আরো সুন্দর হবে। সো আপনারা এখন আমার সঙ্গে সবাই মেডিটেশন করবেন। ভালো লাগা শেয়ার করলে ভালো লাগা বাড়ে, আর কষ্ট শেয়ার করলে কষ্ট কমে। কথাটা আমার একটা প্রিয় মানুষের। এই যে তোমরা ভালোবাসার মানুষেরা, তোমরা তো এখানে আসছো ঘুরতে, একসঙ্গে এনজয় করতে। সরি টু সে, তোমাদেরকে আজকে দেখে মনে হলো তোমরা দুজন অপরিচিত মানুষ, কেউ কাউকে চিনোই না। কি হয়েছে? সমস্যা নিজেদের মধ্যে। আরে সমস্যা এড়ায় চললে তো সমস্যা আরো বাড়বে। সমস্যার সমাধান করতে হবে, কথা বলতে হবে। কথা না বললে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে সম্পর্ক নষ্ট হবে। কি কথা বলবো ভাইয়া? রিলেশনে থাকাকালীন ওকে আমি একটা প্রমিস করছিলাম যে ওর সাথে আমি ট্যুরে আসবো। এই ট্যুর শেষ, ওর সাথে আমার সম্পর্ক শেষ, একদম ব্রেকআপ। ওর সাথে কোনোভাবে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না। কেন ব্রেকআপ করতে চাই একবার জিজ্ঞাসা করেন ভাইয়া। ভার্সিটি তোর এতগুলো মেয়ে ফ্রেন্ড, আমার সামনে তাদের সাথে আড্ডা দেয়। শুধু তাই না ভাইয়া, প্রত্যেকটা মেয়ের পোস্টে গিয়ে লাভ রিড দেয়, কমেন্টস করে। আমার এসব একদম ভালো লাগে না। তো তুমি কি চাও? আমি এখন তোমার জন্য আমার সব ফ্রেন্ডকে বাদ দিয়ে দিই? তোমার সাথে রিলেশনশিপে যাওয়ার আগে থেকে ওরা আমার ফ্রেন্ড ছিল, আমি চাইলে ওই সম্পর্ক বাদ দিতে পারবো না। আর তোমার যেটা দেখা দরকার সেটা তুমি দেখো, যে আমি তোমার প্রতি লয়াল কিনা। কোন রিয়ালিটির কথা বলছো তুমি? আমার সাথে রিলেশনে যাওয়ার আগে তুমি আমাকে যতটা ভালোবাসতা, যতটা কেয়ার করতা, যে কারণে আমি রিলেশনশিপে গিয়েছিলাম, সেই রিলেশনে যাওয়ার পর কি তুমি আমাকে কতটা ভালোবাসো, কেয়ার করো? করো না। তুমি আর আগের মতো নাই রাফসান। কোন দিক দিয়ে আমি আগের মতন আমাকে দেখাও? আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি করতেছি, কই যাইতেছি, কেন করতেছি, প্রতিনিয়ত তোমাকে আমার জবাবদিহিতা করতে হয়, কৈফিয়ত দেওয়া লাগে। এমনকি বাবাকে নিয়ে হসপিটালে গেছি, সেখানে তুমি ফোন দিচ্ছ যে কেন গেছি, কি করতে গেছি। এটা কি কোনো সম্পর্কের মধ্যে পড়ে? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে আমি একটা ডিউটি করতেছি তোমার জন্য। আমি অনেকদিন ধরে নোটিস করছি, আমি যদি তোমাকে কল দিই তাহলে তুমি আমার সাথে কথা বলো। তাছাড়া নিজে থেকে তুমি কখনো আমাকে কলও দাও না, টেক্সটও করো না। আমি তোমার প্রতি যথেষ্ট কেয়ারিং, কিন্তু তুমি একদমই আমাকে কেয়ার করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাফসান, তোমার সাথে কথা না বলতে বললে আমার একদম ভালো লাগে। দেখো, রাগের মাথায় ব্রেকআপ বলে তার ব্রেকআপ হয়ে যায় না, তাই না? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকেও তো বুঝতে হবে। আমরা একটা সম্পর্কের মধ্যে আছি, তার মানে এই না যে আমাদের কোনো পার্সোনাল লাইফ থাকবে না। সরি। দেখছো, কথা বলছো আর সাথে সাথে সমাধান হয়ে গেছে। আচ্ছা মিস্টার এন্ড মিসেস হায়দার, আপনার সঙ্গে আমি এই ট্রিপে আছি, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তো আমার মনে হয় এই বয়স দুজনের একা একা বের হওয়া ঠিক হয়নি, ফ্যামিলি মেম্বার কেউ থাকলে ভালো হতো না? শোনো তাহলে, মা, বাবা, হঠাৎ করে আমাদের কিভাবে ডাকলা? মানে কিছু বলবা? 11 বছর হয়ে গেল তোমরা এখান থেকে চলে গেছো। আমরা বুড়ো বুড়ি একা পড়ে থাকি এখানে, কিন্তু আমাদের তো মন চায় আমরা ছেলের বউ, নাতি নাতনি, এটা আনন্দ মুখর বাড়ি হবে। মানে সেই আনন্দটা আমরা প্রতি মুহূর্তে এক্সপেক্ট করি, কিন্তু তোমাদের জন্য তো প্রতি মাসে যে টাকাটা দরকার সেই টাকাটা আমরা দিচ্ছি। তোমার কাছে কি টাকাটাই বড় মনে হলো? মানুষের বুড়ো বয়সটা অনেক অসহায়, শুধু টাকা পয়সা দিয়ে তাদের সেই সব কষ্টগুলো দূর করা যায় না। তোমরা আগের মতো আবার আমাদের কাছে এসে থাকো। এটা কিভাবে সম্ভব বলো?
শিশিরের স্কুল হচ্ছে অনেক দূরে এখান থেকে, আমি ওকে স্কুলে দিয়ে তারপরে আমার অফিসে যাই, তাই এখান থেকে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় মা। আর তোমার? বিয়ের পর তো আমি এখানেই ছিলাম, এখন ওর চলাফেরা তো তোমাদের পছন্দ হয় না। ও একটু গান গায়, একটু ডান্স করে, বন্ধুদের নিয়ে একটু আড্ডা দেয়, এগুলো আবার তোমাদের সহ্য হয় না। ও আনকমফোর্টেবল থাকে, তাই দূরে থাকাই ভালো। সবার শান্তির জন্য দূরে দূরে থাকি, এটাই আমি মনে করি সেফ। আমাকে তো তোমরা বিয়ে দিয়ে পর করে দিছো, এখন আমার জামাই কি চাইবে যে আমি বিয়ের পরে নিজের সংসার রেখে নিজের বাবা মার সেবা করি? তোর উপর আমাদের কোনো অভিযোগ নেই। বিয়ে দিয়েছি, পরের সংসার, সেটাই এখন তো নিজের সংসার, সেটাই তোর আপন ঠিকানা। কিন্তু আমাদের ছেলে দুটো, তাদেরকে এতটুকু দায়িত্ব নেই? প্রতি মাসে খরচ দেয়, কত কি বললো, সেটাই কি সবচেয়ে বড় কথা? মা এইভাবে কেন বলতেছো? তোমাদের যা যা দরকার, যখন দরকার, সবই তো আমরা দিতেছি। আমাদের কষ্ট হইলেও তো তোমাদের প্রতি আমাদের কোনো মানে অবহেলা বলতে কিছু নাই। এইভাবে বলাটা তো আসলে মা ঠিক না। আর আমার তো মনে হচ্ছে আমরা ভালো আছি, সুখে আছি, এই জিনিসটা তোমাদের সহ্য হচ্ছে না। আর ব্যাপারটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই বাবা মা। তোমাদের যদি এতই সঙ্গ দরকার, তোমরা যদি এতই লোনলি ফিল করো, তাহলে আমার মনে হয় কি তোমাদের যেখানে গেলে তোমাদের এই নিঃসঙ্গতা দূর হবে, তোমাদের মতো তোমরা থাকতে পারবা, তোমাদের সেখানেই চলে যাওয়া উচিত। তোমাদের জন্য তো আর আমরা আমাদের কোয়ালিটি টাইমটা নষ্ট করতে পারবো না। রাসেল, তোর এতটুকু খারাপ লাগলো না বাবার মুখের উপর এত বড় কথা বলতে? আমরা ঈদে চাঁদে একটা ভালো কাপড় পরে নি, ওই টাকাটা রেখেছি তোমাদের টিউশনির জন্য, তোমাদের অন্য খরচের জন্য। এত বছর হয়ে গেছে আমাদের বিবাহিত জীবনের, কোথাও যাইনি আমরা নিজেদের ঘর ছেড়ে, সব আনন্দ থেকে বঞ্চিত করেছি, কারণ আমরা ভেবেছি আমাদের আনন্দ শুধু তোমরা। আমি তোমাদের সুশিক্ষিত করতে চেয়েছি, ভালো মানুষ করতে চেয়েছি, কিন্তু ভালো মানুষ তোমরা হওনি। এই দুঃখ নিয়ে আমাকে যেতে হবে পৃথিবীতে। ঠিক আছে, আমি আনসার পেয়ে গেছি। তোমরা এখন এখান থেকে চলে গেলে আমি খুশি হবো। ঠিক আছে বাবা। শিশির চলো, আমার দাদু ভাইয়া দাদি আপুকে নিয়ে যাই। যেটা বলছি সেটা করো। চলো। আম্মা, আমার এখন যাইতে হবে, আমি আসি। আসসালামু আলাইকুম আপা। আর বা চলো বাসে যাবো। আসো, আমরা চলে যাবো, আসো আসো। কি ছেলে মেয়ে মানুষ করলাম, আমাদের বলে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে। দেখো, দুনিয়াতে অনেক ছেলে মেয়ে আছে যাদের বাবা মা নেই, তারা বাবা মায়ের অভাব বুঝতে পারে। আর অনেকে আছে যাদের বাবা মা আছে কিন্তু তার মূল্য বুঝতে পারে না। আমি আসলে খুব সরি, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। না, আমার বাবা মা ছেলে মেয়ের দেওয়া কষ্ট মনের মধ্যে রাখলেও সেটা তারা ধরে রাখে না। এই যে ম্যাডাম, ট্রিপের শুরু থেকেই আপনি আমার সাথে কারণে অকারণে ধ্যান করেই যাচ্ছে। তো বিশেষ করে আমি একটু রাগ করিনি আপনার উপর। আপনি আসলে আমার উপর বিরক্ত না, আপনি অন্য কোনো কিছু নিয়ে বিরক্ত, এবং সেইটার তিক্ততা আপনি আমার উপর যাচ্ছে। ঠিক বললাম কি? আমি আসলে একটা অফিসে জব করি, আমার বিশ্বাস অফিসে সবচেয়ে বেশি কষ্ট করি আমি। না, আমার অফিসে সবাই জানে যে প্রতি বছর ওরা র্যাঙ্কিং এ টপ 1-এ আসে শুধুমাত্র আমার পরিশ্রমের জন্য। ওদেরকে উচিত না আমাকে একটু প্রায়োরিটি দেয়া? কিন্তু ওরা সেটা না করে এমন একজন এমপ্লয়কে সব সুযোগ সুবিধা দিছে যা লিটারালি অফিসের কোনো কাজে কোনো কন্ট্রিবিউশন নাই। কিন্তু একটা পয়েন্ট পরে আর সহ্য করতে না পেরে আমি মন খারাপ করে এখানে যেই দিকে দুই চোখ যায় আমি ওদিকে চলে যাব। একদম ঠিক কাজ করছে। জীবনে সেলফ রেসপেক্ট, সেলফ স্যাটিসফ্যাকশন অনেক ইম্পর্টেন্ট। এটা আমার এই প্রিয় মানুষটা আমাকে বলছে। আমার লাইফে একটা মানুষ আছে, একদম বলতে পারেন আমার গার্ডিয়ান এঞ্জেল, যা প্রত্যেকটা কথা এই বাণীর মতো ফলো করে। সেই গার্ডিয়ান এঞ্জেল আমাকে আনস্যাটিসফাইড লাইফ থেকে বের করে জীবনে একটা নতুন জার্নিতে এনে দিয়েছে। তার কাছে অনেক থ্যাঙ্কফুল। সবাই তাকে চেনে। আর যে তিথি, প্রিয় মানুষ বললে ভুল হবে, আমি না ওনাকে ভালোই বাসি। ওয়ান সাইডেড লাভ। অবভিয়াসলি উনি আমাকে চেনেও না, কিন্তু আমি আমার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছি অনেকবার, কমেন্টসের মাধ্যমে, ইনবক্সও করছি কতবার, কোনো রিপ্লাই পাইনি। কাউকে ভালোবাসলে সেটা তাকে জানাতে হয়, যে উত্তরই তার কাছ থেকে আসুক না কেন, বুঝেছো? ঠিক আছে, আপনাকে কথা দিলাম, এখান থেকে গিয়েই আমি তার অফিসে চলে যাবো, গিয়ে আমার ভালোবাসা প্রকাশ করবো। একটা মানুষ আপনাকে চেনে না, কখনো আপনাকে দেখেনি, কিন্তু মানুষটা আপনাকে অনেক ভালোবাসে, আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। কি অদ্ভুত, তাই না? আর এই যে এই ছেলে, তুমি তো আমাদের কারোর সাথে কথাই বললে না। এতগুলো লোক আমরা একসাথে আসলাম, আমরা সবাই কথা বললাম, যার যার পরিচয় জানলাম, তুমি কিছুই বললে না। আমার বলার মতো তেমন কিছু নেই। আমি একটা অরফানেজে বড় হয়েছি, বাবা মাকে এটা আমি জানি না। ছোটবেলায় স্টুডেন্ট ভালো ছিলাম, তাই অরফানেজ থেকে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়। জানেন, স্কুলে আমার কোনো বন্ধু ছিল না, কারো বাবা মাই তার সন্তানকে আমার সাথে মিশতে দিত না। অবশ্য কেন দিবে, আমার তো বাবা মা নাই। ছোটবেলা থেকেই না বাস্তবতাটা খুব ভালো হয় বুঝছিলাম। এরপর ইউনিভার্সিটিতে গেলাম, একটা মেয়েকে প্রচুর ভালো লাগলো, কিন্তু কখনো তাকে আমি মুখ ফুটে বলি নাই। সে যখন বুঝতে পারলো, তখন নিজে থেকে আমার সাথে কথা বলা শুরু করলো। ওই সময়টা ছিল আমার লাইফের সব থেকে সেরা সময়। কেউ একজন আমার কেয়ার করতেছে। একদিন না, সেও আমাকে রেখে চলে গেল। যার কোনো পরিচয় নাই, তার সাথে কেন থাকবে?
ভালোই করছে, চলে গেছে। ছোটবেলা থেকেই না আমার মাথায় প্রচন্ড ব্যথা ছিল, কিন্তু আমি না তখন একটা মানুষ পাই না যাকে আমি বলবো যে আমাকে একটু মেডিসিন এনে দাও বা আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। আমার পাশে তেমন কেউই ছিল না। কিছুদিন আগেও ব্যথাটা এত বেশি হয়েছিল যে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম। সেন্স ফেরার পর দেখি আমি হসপিটালে বেডে, টেস্টে ধরা পড়লো ব্রেন টিউমার। এই জন্যই এখানে এসে আপনাদের থেকে দূরে দূরে থাকছি। নতুন করে কারো মায়ায় জড়াইতে চাই না। জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। যার এই পৃথিবীতে কেউ নাই, সে বাঁচলে কি আর না বাঁচলে কি। তবে আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই তাহলে আমার লাস্টটা বেয়ারিশ হিসেবে দাফন হবে। কে বলছে তোমার কোনো ফ্রেন্ড নেই? এখন থেকে আমরা তোমার ফ্রেন্ড। আজকে পর থেকে আর কোনোদিন যেন না শুনি এটা বলতে যে আমার কোনো ফ্রেন্ড নাই। মনে থাকবে? এই ছেলে, আজ থেকে আমি তোমার বাবা আর ইনি তোমার মা। আর এই ট্যুর শেষ হওয়ার পরে তুমি আমার বাড়িতে যাবে এবং সেখানেই থাকবে। আমার কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমার ভাই। একটা ছবি তুলি চলো সবাই মিলে। আপনাকেও মারছে? শুধু মারি নাই, দেখাও দিছি। কি ভূত। ইয়ার কি করেন আমার সাথে? আমি কি আপনার বেআইন লাগে যে আপনার সাথে ইয়ার কি করবো? বিশ্বাস না হলে আসেন, দেখেছেন? এই সময় বিশ্বাস করি না। না আসে কিভাবে বিশ্বাস করবেন? নিচে দেখে নিয়ে গাছের ডালে। এই যে নাকি বুঝতেছে পাঁচুলে বসে আছে। কই? এই যে এই গাছটা। আমার ভূত দেখা হয়েছে। না, please, এখানে অনেক শিয়াল ডাকে। কালকে সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই। আমি একা একা ঘুমাতে পারি না, আমার ভয় লাগে। আপনি দাঁড়ান এখানে, আমি একটু ঘুমাই প্লিজ। ঘুমান, আমি দাঁড়াচ্ছি। বসেন, মানে ঘুমাতে তো একটু সময় লাগে নাকি? এক মিনিট। এই কি করতেছেন আপনি? আপনি কি আমাকে মেরে ফেলবেন না নাকি? মারতে যাবো কেন? আমি ঘুমালাম, তারপর আপনি উঠে চলে গেলেন। উঠে যদি আমি আপনাকে না দেখি তাহলে তো আমি ভয়ে হার্ট অ্যাটাক করবো। আমি ঘুমাবো না। তো এখানে ঘুমান। না, এখানে ঘুমান। আমার ঘুম ভেঙে গেছিল, পরে এসে দেখি যে আপনি ঘুমায় গেছেন। আমি আপনাকে অনেকবার ডাকছি কিন্তু আপনি, আমার খুব ভয় করছিল তাই আপনার পাশে এসে শুয়েছিলাম। সরি। ওকে। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। ভাইয়া থ্যাংক ইউ। কেন? মনে হলো আপনাকে একটা ধন্যবাদ আমার জানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা দুজন একসাথে ঘুরতে বেরোচ্ছি। কিছু লাগবে? না সানি ভাই, আজকে দুই ভাই মিলে একসাথে ঘুর। ভাই, আপনিও তো ঘুরতে আসছেন, আজকে নিজের মতো করে ঘুরুন। আর এখন তো আমি একা না, আমার বাবা মা আছে। তাছাড়া আপনার মতো একটা ভাই পেয়েছি। আজকে থেকে এই পৃথিবীটাকে নতুন করে দেখতে চাই। এই ট্যুর গাইড, মানলাম আমি ট্যুর গাইড। এখন কি করতে পারি আপনি? কই যান? যে যার মতো ঘুরতে গেছে, আমিও যাচ্ছি। তো আমি যাব না? আমি যাব আপনার সাথে। এক মিনিট, আমার সাথে গেলে আমি যা করবো তাই কিন্তু করতে হবে। চলেন, আমার কোনো অসুবিধা নেই। আপনাকে একটা প্রশ্ন করি। শিওর। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার মানে কি? আর ভালোবাসা মানে কি আমি আসলে জানি না। আমি ভালোবাসা বলতে কি বুঝি সেটা বলার চেষ্টা করতে পারি। আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে নিজের থেকেও বেশি মিস করবেন। ভালোবাসা অনেক নিষ্পাপ, আবার এই ভালোবাসা অনেক কঠিন। দুইজন দুজনের অনুভূতি বোঝা, খারাপ সময় কেউ কাউকে ছেড়ে না যাওয়া। আপনি তাকে কতটুকু ভালোবাসেন? আমি তাকে কতটুকু ভালোবাসি এটা তো পরিমাপ করে বলা সম্ভব না। আপনি তো তাকে কখনো দেখেননি, আপনি তাকে এত কেন ভালোবাসেন? ভালোবাসা তো প্ল্যান করে হয় না। আপনি কখন কাকে ভালোবেসে ফেলবেন আপনি নিজেও তো জানবেন না। একজন আর যে একটা প্রোগ্রাম করে অথচ কখনো ক্যামেরার সামনে আসেনি, নিশ্চয়ই তার কোনো কমতি আছে। দেখেন, বাইরের সৌন্দর্য দিয়ে তো ভালোবাসা যায় না। পৃথিবীতে কেউ পারফেক্ট না, প্রত্যেকটা মানুষের মধ্যে কমতি আছে। আর সেই কমতিগুলোকে যদি ভালোবাসা যায় সেটা হবে প্রকৃত ভালোবাসা। আর যার কথায় শুধুমাত্র আমি সব কিছু ছেড়ে আমার স্বপ্নের পথে হাঁটা শুরু করতে পারি, তাকে ভালোবাসার জন্য আমার আর খুব বেশি কারণ প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। আমি তিতি। আজকে সকালটা শুরু করছি আপনাদের সাথে। একজন মানুষ আপনাকে চিনে না, কখনো দেখে নাই, কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। না, এখন মন খুলে গান গাইতে ইচ্ছে হচ্ছে। গাড়ি রেডি, আপনার সবাই বের হয়ে গেছে? সানি ভাই, সানি ভাই,
যার এই পৃথিবীতে কেউ নাই, সে বাঁচলে কি আর না বাঁচলে কি। আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই আবার লাস্টটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে। জীবন অনেক প্র্যাকটিক্যাল, সময় অনেক স্বার্থপর, দুইটারই অনেক মিল, কেউই কারোর জন্য থেমে থাকে না। ওই গানের কথার মতো জীবনের গল্প আছে বাকি অল্প।